all of my students to the beginning of my video. Hope you are well by the grace of Almighty Allah. I'm fine too. My dear student, today I'm going to discuss Unit 1 for the student of class 9 and 10, sense of self, অর্থাৎ নিজের যে আত্ম উপলব্ধি এবং সেটা অর্থাৎ বিষয়টি হচ্ছে সেন্স অফ সেলফ অর্থাৎ নিজস্ব আত্ম উপলব্ধি। অর্থাৎ এই গল্পটি পড়ার মাধ্যমে তোমার যে নিজস্ব একটি আত্ম উপলব্ধি এবং সেটা জাগ্রত হবে এবং ইউনিটটি সেই কথা নিয়ে আলোচনা করা হয়েছে এবং গল্পটি হচ্ছে মিস্টার মতি বাই রাহাত আবির। এই গল্পটি হচ্ছে কি মিস্টার মতি বাই রাহাত আবিরের মিস্টার মতি একটি গল্প। তো চলো আমরা গল্পটি নিয়ে আলোচনা করি। দেখা যাক মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা আশা করি দেখতে পাচ্ছ ফর ইউর বেটারমেন্ট আমি গল্পগুলো লাইন বাই লাইন আলোচনা করব, এতে করে তোমরা যদি এই স্টোরি বা তোমাদের যে ইংলিশ ফর টুডে বিশেষ করে সিন ফেসেসকে আনসার করার জন্য কোয়েশ্চেন আনসার বা চুজ দ্য বেস্ট অ্যান্সার করার জন্য অবশ্যই লাইন বাই লাইন বুঝতে হবে, এর কোনো বিকল্প নেই। সেজন্যই আমি আশা করছি এখন থেকে ধারাবাহিকভাবে তোমাদের এই ক্লাসগুলো আলোচনা করব, যাতে করে তোমরা অর্থাৎ স্টোরি বিশেষ করে তোমাদের যে ইংলিশ ফর টুডে যে বইগুলো আছে এগুলো যাতে সুন্দরভাবে বুঝতে পারো, সেই জন্য এটা খুবই সহায়ক হবে আশা করি। আর তাছাড়া তোমাদেরকে আমি বারবার একটি কথাই বলি যে ফার্স্ট পেপার যদি না পড়ো অর্থাৎ লাইন বাই লাইন বুঝে বুঝে না পড়ো তাহলে তোমার ইংরেজি ডেভেলপমেন্টের যে স্কিল সেটা কোনোদিনও সম্ভব হবে না। অর্থাৎ ইংরেজি ওয়ার্ড জানা, ইংরেজি ট্রান্সলেট জানা, ইংরেজি ফ্লুয়েন্সি বাড়ানো বা এই যে শব্দ জানার যে বিশেষ বিষয়গুলো অর্থাৎ গ্রামার দিয়ে কিন্তু আমরা সব পারি না। গ্রামারের পাশাপাশি আমাদেরকে আমাদের ভোকাবুলারিকে স্ট্রং করতে হবে, আমাদের রিডিং স্কিল ডেভেলপমেন্ট করতে হবে এবং এই বিষয়গুলো জানতে হলে অবশ্যই তোমাদেরকে ফার্স্ট পেপার ভালো করে জানতে হবে। তো চলো আমরা ফার্স্ট পেপার নিয়ে আলোচনা করি। যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ যে রাহাত আবিরের যে গল্পটি মিস্টার মতি বাই রাহাত আবির। ইকোনমি অ্যান্ড এডুকেশন আর টু মেজর ফ্যাক্টরস দ্যাট সিগ্রিগেট পিপলস ইন আ সোসাইটি। ইকোনমি তো জানোই অবশ্য তোমরা, আমি এখানে পড়তেছি ইকোনমি অ্যান্ড এডুকেশন, শিক্ষা আর টু মেজর ফ্যাক্টর মানে দুইটা গুরুত্বপূর্ণ বিষয়। দ্যাট সিগ্রিগেট মিনস সেপারেট করা, সিগ্রিগেট অর্থ কি সেপারেট করা, আলাদা করা পিপল মানুষকে ইন এ সোসাইটি। অর্থাৎ শিক্ষা এবং অর্থনীতি এবং শিক্ষা দুইটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা মানুষকে আলাদা করে সমাজে। তোমরা জানো শিক্ষা এবং অর্থনীতি হচ্ছে আমাদের সমাজে উঁচু নিচু ভেদাভেদের মানদণ্ড বা কে গরিব আর কে ধনী সেটার যে একটা পার্থক্য তৈরি করে সেটা হচ্ছে শিক্ষা এবং অর্থনীতি। যার অর্থনীতি এবং শিক্ষা আছে তার অবস্থানও সমাজে অনেকের উপরে এবং যাদের নেই তারা অনেক নিচে আছে সেই তুলনায়। তো আসো আমরা তারপর হচ্ছে এখানে দেখো মিস্টার মতি যে স্টোরি, মিস্টার মতি হচ্ছে একটা গল্প বাই বাংলাদেশি রাইটার, বাংলাদেশি লেখক রাহাত আবিরের। রিড দ্য টু সেকশন অফ দ্য স্টোরি, এই গল্পের দুটো সেকশন আছে, সেটা পড়ো অ্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড অত বোঝার চেষ্টা করো। দ্য আইডেন্টিটি অত পরিচয় অফ পিপল মানুষের, বিলঙ্গিং অত যারা অন্তর্ভুক্ত, ডিফারেন্ট সোশ্যাল ক্লাসেস এবং বিভিন্ন সামাজিক শ্রেণীর, অর্থাৎ মানুষ যে বিভিন্ন সামাজিক শ্রেণীর অন্তর্ভুক্ত, যেমন কেউ ধনী, কে গরিব, কে শিক্ষিত, কেউ অশিক্ষিত, বা এই যে মানুষের বা বিভিন্ন শ্রেণীর মানুষ সমাজ রয়েছে সেটা আমরা বোঝার চেষ্টা করব। অলসো থিঙ্ক, আরও চিন্তা করব অ্যাবাউট হাউ দ্য হিউম্যান ওয়ার্ল্ড, অর্থাৎ আরও আমরা ভাববো যে কীভাবে হিউম্যান মানে কি মানুষের পৃথিবী, অ্যানিম্যালস অ্যান্ড বার্ডস অর্থাৎ মানুষের পৃথিবী এবং অ্যানিম্যালস অ্যান্ড বার্ডস অর্থাৎ পশু পাখির পৃথিবী আর ইন্টার রিলেটেড, একটা কীভাবে আরেকটার সাথে সম্পর্ক আমরা সেটা বোঝার চেষ্টা করব। এখনও কিন্তু আমরা গল্পতে যাই নাই, অর্থাৎ গল্পটা আমরা কেন পড়ব, কী জন্য পড়ব এবং সেটাই এই লাইনগুলোতে বোঝানো হয়েছে আমরা কেন গল্পটা কী জন্য পড়তেছি।
অর্থাৎ মানুষের পৃথিবী আর পশু পাখিদের পৃথিবী একটা আরেকটার সাথে কি ইন্টার রিলেটেড, শব্দের অর্থ হচ্ছে ইন্টার রিলেটেড, অর্থ হচ্ছে আন্তঃসম্পর্ক, একটা একটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। অর্থাৎ মানুষের পৃথিবী এবং প্রাণী বা পশু পাখিদের পৃথিবী অর্থাৎ একটাকে স্যার আরেকটা ভাবা যায় না। সেই জন্য বলছি একটা আরেকটার সাথে কি খুবই ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তো চলো আমরা গল্পতে চলে যাই। এরপরে দেখো আমরা গল্পটাতে আমরা চলে যাচ্ছি। দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, যে আমিন ইজ 17, দেখো আমি কোন জায়গা দিয়ে পড়তেছি। আমিন ইজ 17, আমিনের বয়স 17। ওয়েন দ্য ওয়ার্ড ব্রেকস আউট, ব্রেকস আউট অত যখন শুরু হওয়া, অর্থাৎ আমরা জানি ব্রেকস আউট অত প্রাদুর্ভাব ঘটানো বা ছড়িয়ে পড়া। এখানে বোঝাচ্ছে যে যখন যুদ্ধ শুরু হয়। ব্রেকস আউটের সমর্থক শব্দ আমরা ব্যবহার করতে পারি স্টার্ট অথবা বিগিনস। তো যখন যুদ্ধ শুরু হয়, আমিনের বয়স 17 বছর। ওয়ান মানডে, একদিন সোমবারে, আফটার সাফার মানে কি রাতের খাবারের পর, হি অ্যানাউন্সেস তো ঘোষণা করলো। কে ঘোষণা করলো? আমিনে ঘোষণা করলো হি উইল গো টু ওয়ার, সে কোথায় যাবে? যুদ্ধে যাবে। সোনাবান শ্রিক্স অত চিৎকার দেওয়া, ইন সারপ্রাইজ অর্থাৎ বিস্মিত হয়ে, সোনাবান সারপ্রাইজ হতো কি বিস্মিত হয়ে, তাহলে সোনাবান শ্রিক্স ইন সারপ্রাইজ, সোনাবান বিস্মিত হয়ে চিৎকার দিল, ইউ ওয়ান্ট টু লিভ মি অ্যালোন, তুমি কি আমাকে, লিভ মানে ছেড়ে যাওয়া, যে তুমি কি আমাকে একা, অ্যালন মানে কি একা, তুমি কি আমাকে একা রেখে চলে যেতে চাও? অর্থাৎ আমিন হচ্ছে সোনাবানের একমাত্র ছেলে। আর আমিন একদিন হঠাৎ করে বলল যে সে যুদ্ধে যাবে। এখন রাতের খাবারের পর সে ঘোষণা করলো যে সে কোথায় যাবে? হি উইল গো টু ওয়ার, সে যুদ্ধে যাবে। সোনাবান চিৎকার করলো যে তুমি আমাকে একা রেখে চলে যেতে চাও। বিশ্ব হয়ে বলল যে আমার একমাত্র ছেলে, সেই কিনা যুদ্ধে যেতে চায়, আমাকে একা রেখে, তাহলে আমি কাকে নিয়ে বাঁচবো? অর্থাৎ আমিনের মা সোনাবান, আমিনের মায়ের নাম কি? সোনাবান বলল। এরপর আমিন কি বলছে দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, যে ইট অন টেক লং, মা, মা বলতে মাকে, সোনাবানকে বলছে যে এটা বেশি দেরি হবে না, মানে আমি বেশি সময় নিব না। হি এশিউরস, আশ্বস্ত করলো হার, অর্থাৎ আমিন তার মাকে আশ্বস্ত করলো যে এটা বেশি মানে ইট ওন্ট টেক লং, এটা দীর্ঘ সময় নিবে না। সে আশ্বস্ত করলো তার মাকে, এবং সে আরো বললো যে আই শ্যাল ব্যাক সোন, আমি শীঘ্রই ফিরে আসবো। আই শ্যাল ব্যাক সোন আফটার দ্য ট্রেনিং, অর্থাৎ যুদ্ধের ট্রেনিং শেষে আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো। দ্যাট নাইট, ওই রাতে, সোনাবান কান্ট স্লিপ, সোনাবান ভালোভাবে কি ঘুমাতে পারলো না। এরপর কি হলো দেখো, আফটার সান আপ, সূর্য ওঠার পর, আফটার সান আপ মানে সূর্য ওঠার পর, শি ওপেন্স, অর্থাৎ শি বলতে এখানে সোনাবানকে বোঝাচ্ছে, ওপেন অত খুলে দিল, ঢাক কত হাঁসের কোফত খাঁচা, হাঁসের খাঁচা তো নিশ্চয়ই মাই ডিয়ার স্টুডেন্ট তোমরা চিনো, হাঁসের খাঁচা খুলে দিল। তারপর কি হলো দেখো, দ্য ফ্লোক স্ট্রিমস আউট, ফ্লোক মানে কি দল বেঁধে, স্ট্রিমস আউট তো বের হলো, অর্থাৎ হাঁসগুলো দল বেঁধে বের হলো। এখানে ফ্লোকস বলতে হাঁসের যে দল সেটাকে বোঝানো হচ্ছে। স্ট্রিমস আউট তো বের হয়ে আসলো। স্ট্রেজেস, স্ট্রেজেস তো ছড়িয়ে ছিটিয়ে পড়লো, স্ট্রেজেস ছড়িয়ে ছিটিয়ে পড়লো। অ্যান্ড কোয়াক্স তো ডাক দিচ্ছিল অ্যারাউন্ড হার, তার চারদিকে, কার চারদিকে? সোনাবানের চারদিকে, ফর দেয়ার মর্নিং মিল, অর্থাৎ হাঁসগুলোকে যখন সোনাবান ছেড়ে দিল, তখন হাঁসগুলো দল বেঁধে একসাথে বের হয়ে আসলো, এবং স্ট্রেজেস অত ছড়িয়ে পড়লো, কয়েক করছিল, এবং হাঁসগুলো ছড়িয়ে মানে ডাক দিচ্ছিল, হাঁসের ডাক হচ্ছে কয়েক, ডাক দিচ্ছিল অ্যারাউন্ড হার, তার চারদিকে, ফর দেয়ার মর্নিং। অর্থাৎ তোমরা জানো যে গ্রামগঞ্জের মধ্যে যখন একজন গৃহস্থলী মহিলা হাঁস বা মোরগকে ছেড়ে দেয়, তখন সকালবেলার খাবারের জন্য মোরগ বা হাঁসগুলো তার চারদিকে ঘুরে ঘুরে চিৎকার দেয় খাবার খাওয়ার জন্য। তো এখানে সেই কথাটাই বলা হচ্ছে। এরপর সে কী করলো, তখন সোনাবান করলো, শি টেক্স লঙ্গার দ্যান ইউজুয়াল, সে পূর্বের চেয়ে একটু বেশি সময় নিচ্ছিল। দ্যান ইউজুয়াল মানে পূর্বের চেয়ে একটু বেশি সময় নিচ্ছিল। শি টেক্স লঙ্গার, সে একটু সময় নিচ্ছিল। দ্যান ইউজুয়াল মানে যে প্রতিদিন যতটা তাড়াতাড়ি খাবার দিত তার চেয়ে একটু বেশি সময় নিচ্ছিল সোনাবান আজকে খাবার দিতে হাঁসগুলোকে। অ্যান্ড শি মিক্স, তারপর সে কী করলো, শি মিক্স হতো মিশালো ওয়াটার, পানিকে, উইথ রাইস হাস্ক, চালের গুঁড়ার সাথে। রাইস হাস্ক কত কি চালের গুঁড়া, নিশ্চয়ই তোমরা চিনো, যে আমরা সাধারণত হাঁস মোরগকে চালের গুঁড়া পানির সাথে মিশিয়ে দিই, এবং সেটাকে খাবার হিসেবে হাঁসরা খেয়ে থাকে, বা মোরগ আমাদের গৃহস্থলে যেই হাঁস বলি, মোরগ বলি অথবা গরু বলি, এগুলোকে আমরা খাওয়াই।
এরপর সে কী করলো সোনাবান, যে সি মিক্সেস ওয়াটার ফানিগুলো কি মিক্সেস ওয়াটার ফানি মিশাল উইথ রাইসাস চালের কুড়ার সাথে ইন আর্থেন বল। আর্থেন মানে কি একটা মাটির বলে, অ্যান্ড ফোর্স ইট ডাউন, এবং এটা নিচু করে ধরলো। ফোর্স ইট ডাউন অর্থ কি, ফোর্স ইট ডাউন নিচু করে ধরলো। দে ঘোবল, দে বলতে এখানে হাঁসেরা গোবল, গোবল অর্থ কি গো ঘাসে গিলে ফেললো, হাঁসগুলো গোবল, গোবল অর্থ কি গিলে ফেললো। ইট আপ ইন 5 মিনিটস, অর্থাৎ যে খাবারগুলো দিল, যে চালের কুড়ার যে খাবারগুলো পানির সাথে মিশিয়ে দিল সোনাবান হাঁসগুলোকে, সেই হাঁসগুলো গোবল করে ফেললো। গোবল মানে গো ঘাসে মানে গিলে ফেললো 5 মিনিটের মধ্যে। হেড ফর দ্য ফন্ড, এবং এই হাঁসগুলো খেয়ে কোন দিকে অগ্রসর হলো, পুকুরের দিকে চলে যাচ্ছিল। তো মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি এইটুকু বুঝতে পেরেছো। এরপর আমরা নেক্সট স্টেজ চলে যাব, দেখা যাক। এরপরে আমরা আশা করছি তোমরা মনোযোগ সহকারে দেখছো। যদি তোমরা ক্লাসটি দেখো, তোমাদের আর ক্লাসটি পড়া লাগবে না, তোমরা বারবার কিন্তু এই পড়াটি যদি তোমরা আমার ভিডিও দেখো, তাহলে তোমরা সহজেই আয়ত্ত করে নিতে পারবে, এবং ওয়ার্ড শেখার একটা দারুণ সুযোগ হচ্ছে এই প্রক্রিয়া। তো চলো আমরা পরের অংশ দেখি। এরপর আমরা দেখব এরপরে দেখা যাচ্ছে যে আমিন আমিন হ্যাজ লেট আউট দ্য চিকেন। এরপর আমিনের কাহিনী আমরা দেখব, যে আমিন কি করলো, মুরগির বাচ্চাগুলোকে ছেড়ে দিল। লেট আউট দ্য চিকেনগুলোকে যেতে দিল বাই দেন, তারপর অর্থাৎ প্রথমে আমিনের মা হাঁসগুলোকে ছেড়ে দিল, এরপর আমিন লেট আউট দ্য চিকেন মুরগির বাচ্চাগুলোকে ছেড়ে দিল বাই দেন, তারপর হি লিভস ইজ 12 উইক ওল্ড কোকারেল। তারপর লিপস অত তুললো তার 12 সপ্তাহ বয়সের বৃদ্ধ কোকারেলকে। 12 সপ্তাহ বয়সের কোকারেল মানে একটা মোরগ, মোরগের নাম মিস্টার মতি। তার নাম কি, মিস্টার মতি। তাহলে মিস্টার মতি গল্পটার নাম, কিন্তু মিস্টার মতি বলতে এখানে কাকে বোঝাচ্ছে, একটা মোরগ যার বয়স হচ্ছে মাত্র 12 উইক, মানে 12 সপ্তাহ। মিস্টার কোকারেল, কোকারেল তো মোরগ, মোরগের নাম ছিল মিস্টার কোকারেল, অ্যান্ড সেটস অন দ্য বারান্দা। তারপর আমি এই মোরগটাকে ছেড়ে দিয়ে, মুরগির বাচ্চাগুলোকে ছেড়ে দিয়ে সেই বারান্দায় বসলো। ডিউরিং হিজ ব্রেকফাস্ট, সেই নাস্তা খাওয়ার সময়, অর্থাৎ আমিনে যখন নাস্তা খাচ্ছিল, হি ডাজেন্ট স্ট্রাইক আপ এনি কনভারসেশন, সেই কোনো কনভারসেশনে জড়িত হননি, অর্থাৎ কোনো কনভারসেশন মানে কনভারসেশন অত কথোপকথন করেননি। হ্যাভিং নোটিস মানে কি, সে লক্ষ্য করলো। হ্যাভিং নোটিস হতো কি, লক্ষ্য করলো সোনাবানস পপিজ আইস, সোনাবানের ফুলা ফুলা চোখগুলো। পপি অত ফুলা ফুলা, ফুলা অর্থাৎ কেউ যদি কান্না করে অতিরিক্ত, তাহলে চোখ ফুলে যায় কান্না করার কারণে। তো আমিন কী করে লক্ষ্য করলো যে তার মা সোনাবানের চোখগুলো একটু ফুলা ফুলা। হি নোজ, আমিন জানতো, নট টু মেনশন লাস্ট নাইট সাবজেক্ট, তাই সে গত রাতের বিষয়টা আর উল্লেখ করতেছে না। অর্থাৎ তার মায়ের চোখ কেন ফুলে আছে সেই বিষয়টা আমিন ভালো করে জেনেছিল। অর্থাৎ গত রাতে যে বিষয়টা হয়েছিল, যে আমিন যখন বলেছিল সে যুদ্ধে যেতে চায়, তখন তার মা যে বলেছিল যে তুমি ইউ ওয়ান্ট টু লিভ মি অ্যালন, তুমি কি আমাকে একা রেখে চলে যেতে চাও। অর্থাৎ আমিনের মার যে ভালো ঘুম হয়নি, তার ছেলের যে যুদ্ধে যাওয়ার ঘোষণা এবং টেনশনে, এবং সেই বিষয়টা সে ভালো করে জেনেছে, এবং যার কারণে সে বুঝতে পারলো যে তার মা এই জন্যেই তার মায়ের চোখগুলো ফুলে আছে, যার কারণে সেই আর বিষয়টি উল্লেখ করতে চায়নি নতুন করে। এরপরে দেখো, হি কাস্ট তো নিক্ষেপ করলো, কাস্ট তো কি নিক্ষেপ করলো। হিজ গ্যালেন্স তো দৃষ্টি, গ্যালেন্স তো কি দৃষ্টি, টু দ্য সাইড পাশে, অর্থাৎ আমিনে তার দৃষ্টি নিক্ষেপ করলো তার পাশে। ডাউন দ্য কোকারেল ইটিং রাইস ইন সাইলেন্স, অর্থাৎ ডাউন হতো নিচে, কোকারেল হতো, কোকারেল বলতে কি বুঝিয়েছিলাম আমার স্টুডেন্ট, কোকারেল বলতে মুরগি, ওই যে ইটিং অত খাচ্ছিল, রাইস খাচ্ছিল, সাইলেন্স হতো নীরবে, অর্থাৎ মুরগিটি যদি নীরবে রাইস খাচ্ছিল, সেটা সে লক্ষ্য করলো আমিন, অন্য কথা না বলে, তার মায়ের সাথে কোনো কথা না বলে। এরপরে দেখো পরে কি হচ্ছে, যে টুডে ইজ দ্য হাট বার, আজ হচ্ছে হাটের দিন, মার্কেট ডে। হাটের আরেক নাম কি, মার্কেট ডে। সোনাবান হ্যাজ অ্যারেঞ্জ, সোনাবান আয়োজন করলো, অ্যারেঞ্জ হতো সাজিয়ে দেওয়া বা আয়োজন করলো, দ্য থিংস ওই জিনিসগুলো, আমিন উইল টেক টু দ্য বাজার টু সেল, আর আমিন কি করবে, এগুলোকে বাজারে নিয়ে বিক্রি করবে। সেই জিনিসগুলো আমিনকে সাজিয়ে দিল। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা হয়তো জানো যে আমাদের গ্রামগঞ্জে যে আমরা যদি কোনো কিছু উৎপাদন করি, বা গ্রামের যারা গৃহস্থলী পরিবার আছে বা কৃষিকাজ করে,
এবং যেটুকু তাদের পরিবারের জন্য প্রয়োজন হয় সেটুকু রেখে বাকিগুলো আমরা বাজারে বিক্রি করে দিই। তো সেরকম সোনাবান হয়তো এমন কি মানে কিছু জিনিস তার বাড়িতে উৎপাদন করেছে এবং যেগুলো তার প্রয়োজন সেগুলো রেখে বাকিগুলো আমিনকে বাজারে বিক্রি করার জন্য পাঠানোর জন্য অ্যারেঞ্জ করে দিল, মানে সাজিয়ে দিল। তার মধ্যে কি দেখি আমরা, তার মধ্যে হচ্ছে 2 ডজন এগস অর্থাৎ 2 ডজন ডিম, এ শেপ অফ এরিকা নাট অর্থাৎ এক বান্ডেল এরিকা নাট মানে কাঠবাদাম। তারপর হচ্ছে এই বটল গ্রাড, একটা বটল গ্রাড অর্থ কি একটা লাউ। দ্য বাজার ইজ অ্যাবাউট এ মাইল হয়, অর্থাৎ বাজার ছিল 1 মাইল, প্রায় 1 মাইল দূরে। বাজারটা আমিনের বাড়ি থেকে কতটুকু দূরে? 1 মাইল দূরে। এরপর আমিন ওয়ার্স, তারপরে আমিন ওয়ার্স অত পরিধান করলো হি শর্ট স্লেভড, শর্ট অত খাটো, স্লেভড অত হাতাওয়ালা। স্লেভড অত কি? হাতাওয়ালা, প্লুরাল ফ্লোরাল, ফ্লোরাল অত ফুলের শার্ট। অর্থাৎ আমিন তার শর্ট অত কি খাটো, স্লেভড হাতাওয়ালা, প্লুরাল, প্লুরাল অত হচ্ছে ফুলওয়ালা শার্টটি পরিধান করলো, ওয়ার্স করলো, ওয়ার্স হতো কি পরিধান করলো, ওভারিজ লুঙ্গি, তার লুঙ্গির উপর দিয়ে। অর্থাৎ আমরা তো লুঙ্গির উপর দিয়ে শার্ট পরি। তাহলে মূল কথাটা হচ্ছে আমিন তার খাটো হাতাওয়ালা ফুলের শার্টটি লুঙ্গির উপর দিয়ে পরিধান করলো। হি হুইসেল, আমিন হুইসেল করছিল, হুইসেল অর্থ কি শীষ বাজাচ্ছিল বা বাঁশি বাজাচ্ছিল। অ্যাজ হি লুকস ইনটু দ্য ক্লাউডি মিরর, অ্যাজ অত যখন, হি লুকস তাকালো, ইনটু দ্য ক্লাউডি, ক্লাউডি মানে ঝাপসা, মিরর মানে আয়না। অর্থাৎ তার আমিনের ঘরে হয়তো একটা মিরর আছে পুরনো, আয়না, একটা আয়না আছে পুরনো, যেটা সামনে দাঁড়িয়ে আমরা চুল আঁচড়াই। সেই ক্লাউডি মানে আয়নাটা একটু ঝাপসা ছিল। সেই মিররের দিকে তাকিয়ে সেই কম হিজ হেয়ার, কম মানে আঁচড়ানো, কম অর্থ কি আঁচড়ানো, তার চুল আঁচড়াচ্ছিল আর কি করছিল? হুঁশেল করছিল, মুখ দিয়ে শীষ বাজাচ্ছিল। অর্থাৎ তোমরা জানো, ভালো করে অভিনয় করে দেখালে হয়তো বুঝতে, যে আমিনে তার চুল আঁচড়াচ্ছিল তার ক্লাউডি মিররের দিকে তাকিয়ে আর শীষ বাজাচ্ছিল তখন। এরপরে কি হলো দেখি আমরা। মাই ডিয়ার স্টুডেন্ট, আমি শেষ করবো আশা করছি। এই ক্লাসটি আজকে পুরা তোমাদেরকে গল্পটি শেষ করিয়ে আমি আজকে এখান থেকে বিদায় নিব। তো আশা করি আরেকদিন করার কোনো প্রয়োজন নেই, পুরো গল্পটি তোমরা দেখে নিবে বা আমার সাথেই থাকবে। এরপর কি হলো দেখি আমরা। আমিন, তারপর সোনাবান ওয়ার্ড সিম, এরপর আমরা মিরর, ক্লাউডি মিরর, এরপর হচ্ছে প্লেসিং। এরপর আমরা এখানে আসছিলাম যে এইটুকু, অর্থাৎ কমরিস হেয়ার পর্যন্ত আমরা পড়েছি। প্লেসিং দ্য রাটার্ন বাস্কেট, রাটার্ন অর্থ কি বেতের বাস্কেট অত ঝুড়ি, অর্থাৎ বেতের বাস্কেটটি প্লেসিং অত স্থাপন করা। অন ইজ হ্যাট, অর্থাৎ আমিনের মাথার উপর কি করলো? প্লেসিং করলো। অর্থাৎ আমিনের মা তার জিনিসপত্রগুলো বিক্রি করার জন্য আমিনকে যে দিচ্ছিল, সেটা ছিল একটা কিসের মধ্যে রেখেছিল? একটা রতনের বাস্কেট, অর্থাৎ রাতান বাস্কেট মানে একটা বেতের বাস্কেট, ঝুড়ি। এবং সেটা আমিন কোথায় রাখলো? তার মাথার উপর রেখে বিফোর সেটিং আপ, বের হওয়ার পূর্বে, সেটিং আপ অর্থ কি কোনো গন্তব্যস্থানের উদ্দেশ্যে বের হওয়ার পূর্বে, হি হোলার্স, হোলার্স অত সে চিৎকার দিয়ে বলল, আপমা আমি যাচ্ছি মা। আপমা মানে কি আমি যাচ্ছিলাম, অর্থাৎ হোলার্স অত চিৎকার দিয়ে বলল। এরপর সোনাবান ওয়ার্ড সিম, সোনাবান লক্ষ্য করলো হিম তাকে, গো অ্যালং দ্য ব্যাঙ্ক অফ লিটল রিভার, অর্থাৎ আমিন যে একটা ছোট্ট নদীর তীর ধরে যে চলে যাচ্ছিল, সেই দৃশ্যটা আমিনের আম্মা সোনাবান পিছন থেকে দেখছিল। ফর দ্য ফার্স্ট টাইম, আর তখন ফর দ্য ফার্স্ট টাইম অর্থ কি তখন, তারপরে এরপর ফর দ্য ফার্স্ট টাইম প্রথমবারের মতো, ফর দ্য ফার্স্ট টাইম প্রথমবারের মতো, ইট ওকার্স এটা মনে হলো, টু হার অর্থাৎ আমিনের মায়ের কাছে, দ্যাট আমিন হ্যাজ গ্রাউন আপ, গ্রাউন আপ মানে কি আমিন বড় হয়ে গেল। অর্থাৎ আমিন যখন তার মায়ের দেওয়া যে মালপত্রগুলো বিক্রির উদ্দেশ্যে বাজারের দিকে যাচ্ছিল, আমিন তখন একটা ছোট্ট নদীর তীর ধরে সামনের দিকে অগ্রসর হচ্ছিল, আর তার মা পিছন দিক থেকে তাকিয়ে আছে। এবং তার কাছে তখন মনে হয়েছিল যে আমিন কি হয়ে গেছে? বড় হয়ে গেছে। কিন্তু এতদিন আমিন তার মার কাছে সেই ধরনের ধারণা জন্মায়নি।
এরপরে কি বললো আমিনার, তারপর হি হ্যাজ রিচ, অর্থাৎ সেই হ্যাজ রিচ তো পৌঁছে গেছে দ্য হাইট অফ হিজ ডেড ফাদার, অর্থাৎ আমিনের মা বলতেছে যে তার ছেলে তার মৃত বাবার মতো, তার মানে সোনাবানের হাজব্যান্ড আমিনের বাপের উচ্চতায় পৌঁছে গেছে আমিন। তার মানে আমিন তার মৃত মৃত বাপের উচ্চতায় পৌঁছে গেছে। হিজ হ্যাজ হিজ লং নেক, অর্থাৎ তারও রয়েছে দীর্ঘ কাঁধ, অ্যান্ড স্ট্রেট শোল্ডার, স্ট্রেট মানে সোজা, শোল্ডার অর্থ কাঁধ, অর্থাৎ আমিন তার বাপের বয়সের উচ্চতায়, আমিন তার মৃত বাপের উচ্চতায় পৌঁছে গিয়েছে। আর তার রয়েছে নেক অত মানে লম্বা নেক, নেক মানে ঘর, অ্যান্ড স্ট্রেট শোল্ডার অর্থ কি তার খাড়া খাড়া কাঁধগুলো, কার আমিনের। তার মানে আমিনের একটু ফিজিক্যাল স্ট্রাকচারের কথা এখানে হয়তো বলার চেষ্টা করেছে লেখক। এরপর আমরা পরে চলে যাব। এরপর কি হচ্ছে আমরা দেখি। মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা বিরক্ত বোধ করছো না। আমি গল্পটি শেষ করব, পুরো গল্পটি পড়েই আমি আজকে আমার ক্লাস শেষ করব। এরপর ইন দ্যাট মোমেন্ট, এই মুহূর্তে সোনাবান রিয়েলাইজেস, সোনাবান উপলব্ধি করলো। রিয়েলাইজেস অর্থ কি উপলব্ধি করা, রিয়েলাইজেস উপলব্ধি করা বা অনুধাবন করা। ইটস নট দ্য ওয়ার, এটা কোনো যুদ্ধ নয়। ওই যে যুদ্ধের কথা বলেছিল আমিনে, যে যুদ্ধে যাবে, এখন সোনাবান বুঝতে পারলো যে না, এটা কোনো যুদ্ধ ছিল না, মূলত ইট ইজ ফাইটিং, এটা হচ্ছে একটা লড়াই। কিসের লড়াই? দ্যাট আমিন ইজ ফ্যাসিনেটেড উইথ, এবং যেটা আমিন কি করতো, ফ্যাসিনেটেড মানে যে লড়াইটা আমিনের খুব মুগ্ধ ছিল, যে লড়াইটা দেখে আমিনের ভালো লাগতো বা আমিন যে লড়াইটা পছন্দ করতো। অর্থাৎ সোনাবান প্রথমে ভেবেছিল যে আমিন কোনো যুদ্ধে যাবে, কিন্তু পরে বুঝতে পারলো যে না, এটা কোনো যুদ্ধ না, এটা ছিল একটা লড়াই। এবং যেটা আমিন ফ্যাসিনেটেড, ফ্যাসিনেটেড অর্থ কি মুগ্ধ ছিল যে লড়াইটা, লাইক হিজ ডেড ফাদার, কার মতো, তার মৃত বাবার মতো। অর্থাৎ আমিনের মৃত বাবা এই মোরগের লড়াই, এই ধরনের যুদ্ধ, এই ধরনের লড়াই কি করতো, পছন্দ করতো। হিজ ক্রেজি, অর্থাৎ কে, আমিন ছিল ক্রেজি, ক্রেজি ছিল খুবই আগ্রহ ছিল অ্যাবাউট বুল ফাইটিং। বুল ফাইটিং মানে কি ষাঁড়ের লড়াই, কক ফাইটিং মোরগের লড়াই, অ্যান্ড বোট রেজিং মানে নৌকা প্রতিযোগিতা, নৌকা বাইচ প্রতিযোগিতা, এগুলো আমিন পছন্দ করতো এবং ক্রেজি ছিল। ক্রেজি জানি আমরা পাগল, কিন্তু এখানে আগ্রহতে বোঝানো হয়েছে। তারপর দ্য সেম অ্যাস্টাবভার্নেস, মাই ডিয়ার স্টুডেন্ট, একটা ইংরেজি, এটা আমি আবার দেখাই, এই শব্দটা অনেক স্টুডেন্টে ভুলে যায়, যে স্টাবভার্নেস, স্টাবভার্নেস, স্টাবভার্নেসের যদি আমরা এক কথায় বলি ঘাটতেরা অথবা একঘেয়েমি, মূলত হচ্ছে একঘেয়েমি, একঘেয়েমি বলতে বোঝায় ঘাটতেরা, অর্থাৎ কেউ যদি কিছু করতে চায় এবং সেটা সে না করে ছাড়ে না, অর্থাৎ সেটা সে করেই ছাড়ে। দ্য সেম স্টাবভার্নেস, একই রকমের একঘেয়েমি, প্লাউস প্রবাহিত হচ্ছে, প্লাউস হচ্ছে কি প্রবাহিত হচ্ছে ইন ইস ব্লাড, তার রক্তে, অর্থাৎ তার বাবা, অর্থাৎ আমিনের বাবার রক্ত, তার মানে আমিনের শরীরে প্রবাহিত হচ্ছে, সেটাই বোঝানোর চেষ্টা করেছে। তার মানে আমিনের বাপও হয়তো আমিনের মতো ছিল, অর্থাৎ আমিনের মা সেটাই বলতে যাচ্ছে। তার মানে কি ওয়ান্স হি ডিসাইডেড, অর্থাৎ আমিন যখন কোনো একটা কিছু মানে করতে সিদ্ধান্ত নেয়, ডিসাইড নেয় অন সামথিং, কোনো কিছুর উপর একটা সিদ্ধান্ত নেয়, নাথিং ক্যান স্টপ হিম, মানে সেটা করা থেকে কেউ থামাতে পারে না, অর্থাৎ সেটা সেই নাথিং ক্যান, কোনো কিছু তাকে থামাতে পারে না, সেটাকে বোঝাচ্ছে, এবং সেটাকেই বলা হয় স্টাবভার্নেস। এরপর মাই ডিয়ার স্টুডেন্ট, পরে আমরা যাব হার লিটল সান, হার লিটল সান, তার ছোট্ট সন্তান, নাও এ ম্যান, এখন কি হয়ে গেছে, একজন প্রাপ্তবয়স্ক হয়ে গেছে। ইভেন আপ টু হিজ 15 বার্থডে, বলতেছে ইভেন আপ টু হিজ 15 বার্থডে, এমনকি তার 15তম জন্মদিন পর্যন্ত, বিয়ারলি এ ডে, বিয়ারলি মানে কি একটা দিনও ফাস্ট হয় নাই, এখানে বিয়ারলি মানে কেবলমাত্র বা নাতে বোঝানো হচ্ছে যে আমিনের 15তম বার্থডে পর্যন্ত একটা দিনও অতিবাহিত হয়নি উইদাউট নেভারিং এ পেয়ারিং, উইদাউট আমি আর একটু সুন্দর করে আনার চেষ্টা করছি মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে উইদাউট নেভারিং অ্যাপিয়ারিং, যে বলতেছে এখানে কি আর লেটেস্ট নাও এ ম্যান ইভেন বার্থডে, আচ্ছা আমিনের এই যে এখানে পড়তেছিলাম ইভেন আপ টু হিজ 15 বার্থডে, অর্থাৎ তার 15তম বার্থডে পর্যন্ত, বিয়ারলি ডে একটা দিনও ফাস্ট হয় না, অতিবাহিত নয়, উইদাউট নেভারিং অ্যাপিয়ারিং, উইদাউট অত ব্যতীত, নেভার্স অত প্রতিবেশী, অ্যাপিয়ারিং উপস্থিতি ব্যতীত, উইথ আ
স্লিউ অফ কমপ্লেন্টস উইথ আ স্লিউ, অর্থাৎ ছোটোখাটো কমপ্লেন। অর্থাৎ এখানে মূল কথাটা হচ্ছে যে আমিনের 15তম বার্থডে পর্যন্ত তার একটা দিনও যায়নি যে প্রতিবেশীরা, নেইবাররা যে উপস্থিত হয়েছে কোনো না কোনো অভিযোগ নিয়ে। অর্থাৎ প্রতিটা দিনে, 15তম বার্থডের প্রতিটা দিনে কোনো না কোনো অভিযোগ নিয়ে তার প্রতিবেশী তার বাড়িতে উপস্থিত হয়েছে। আবার বলতেছে কি, সামটাইমস ওয়ান্স অর টু, মাঝে মধ্যে এক ওয়ান অর টু, একজন বা দুইজন, ট্রান আপ ফ্রম আদার ভিলেজ, বলতেছে যে অন্য গ্রাম থেকে আসতো। অর্থাৎ নিজের প্রতিবেশীরা তো আমিনের জন্য অভিযোগ নিয়ে আসতোই, এবং মাঝে মধ্যে দেখা যেত যে অন্য গ্রাম থেকে এক দুজন কোনো না কোনো অভিযোগ নিয়ে আমিনের বাড়িতে হাজির হতো। তারপর দে ফিক্ট তো তারা উকি মারতো, অর্থাৎ এই যে যারা কমপ্লেন নিয়ে আসতো তারা উকি মারতো ইন্টু দ্য হাউস, ঘরের মধ্যে, আক্সড এবং জিজ্ঞেস করতো, ডাজ আমি লিভ ইয়র, যে আমিন কি এই ঘরে বাস করে? সোনাবান উড সাই, সোনাবান দীর্ঘ নিঃশ্বাস ফেলতো। হোয়াট ডিড হি ডু, সে কী করেছে? অর্থাৎ সোনাবান দীর্ঘ নিঃশ্বাস ফেলে বুঝতে পারতো যে হ্যাঁ, নিশ্চয়ই আমার ছেলে কিছু একটা করেছে, যার কারণে হয়তো এরা এসেছে। তখন সে দীর্ঘ নিঃশ্বাস, সাই অর্থ কি? দীর্ঘ নিঃশ্বাস ফেলা, সাই ফেলা। অর্থাৎ আমরা যখন কোনো দুঃখ পাই তখন একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলি, সেটাকে বলা, এখানে বলা হচ্ছে সাই। যে সোনাবান দীর্ঘ নিঃশ্বাস ফেলতো আর বলতো যে সে কী করেছে, তার মানে আমার ছেলে কী করেছে সেটা বলতো। এরপর মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা পরের পাড়ায় চলে যাব। এরপরে কি বললো, মানে যখন সোনাবান বলতো যে আমার ছেলে কী করেছে, তখন উত্তর দিত যে ইউর সান স্টল মাই ডেড জুইস, যে আপনার সন্তান আমার স্টল মানে চুরি করেছে, আমার ডেড জুইস মানে খেজুরের রস। ডেড অর্থ কি? খেজুরের রস চুরি করেছে। এমটিএড অর্থ খালি করে ফেলেছে। দ্য জুইস স্পট, খেজুরের রস, খেজুরের পাতিলগুলো খালি করে, হ্যাঙ্গিং অন দ্য ডেড ট্রিজ, এবং হ্যাঙ্গিং অর্থ ঝুলিয়ে দিয়েছে, হ্যাঙ্গিং অর্থ কি? ঝুলিয়ে দিয়েছে, অন দ্য ডেড ট্রিজ মানে গাছের মধ্যে। অর্থাৎ খেজুরের রসের হাঁড়িগুলোকে খালি করে সেই অর্থাৎ খালি যে হাঁড়িগুলো সেগুলো আবার গাছের মধ্যে ঝুলিয়ে দিয়েছে। সোনামান উড সাই এগেন, সোনামান আবারও দীর্ঘ নিঃশ্বাস ফেললো। দেন আজ সে বলল, তারপর সে বলল ভিজিটরদেরকে টু পার্ডন হিম, তাকে ক্ষমা করে দিতে। পার্ডন অর্থ কি? ক্ষমা করা, যে তাকে কি করে দিতে? ক্ষমা করে দিতে। শি হেটেড, সে বলে ঘৃণা করতো। হেটেড অর্থ কি? সে ঘৃণা করতো। সেইং, যে এই বলে, অর্থাৎ সোনাবান এই বলে ঘৃণা করতো, দ্যাট শি হ্যাড রেজড হার সান অ্যালন, যে সে তার সন্তানকে রেস্ট অত বড় করেছে একাকী। অর্থাৎ মানে সোনাবান বুঝাইতে যেত যে আমার ছেলেটার ছোটকালেই বাপ মারা গেছে, আমি অনেক কষ্টে আমার ছেলেটাকে আমি একা একা বড় করেছি, যে আপনারা তাকে ঘৃণা করেন, আমার ছেলে যা করেছে এর জন্য আমি অনুতপ্ত, এবং আসলে সে ভালো করেনি, সেটা বলে সেই ভিজিটরদেরকে কী করতেন? সান্ত্বনা দিতেন। ইফ শি কুড স্পেয়ার দেম, এই যে এই লাইনে মাই ডিয়ার স্টুডেন্ট, যদি তিনি তাদেরকে বুঝাতে পারতেন, শি উড ব্রিং এ হাফ ডজন অফ ইট, তখন সোনাবান কী করতেন? নিয়ে আসতেন আধা ডজন ডিম, হাফ ডজন অফ ইট, আধা ডজন ডিম, অ্যান্ড হ্যান্ড দ্যাম টু দ্য ভিজিটর, এবং ভিজিটরদের হাতে দিতেন। অ্যান্ড বলতেন প্লিজ টেক দিস, এগুলো নিয়ে যান, ফর ইউর চিলড্রেন, আপনার বাচ্চাদের জন্য। অর্থাৎ সোনাবান তাদেরকে এই হাফ ডজন ডিম এনে যারা অভিযোগ নিয়ে আসতো তাদের হাতে তুলে দিত, বলতো নেন, আমার ছেলে আপনাদের ক্ষতি করেছে, আমি আর কি দিব, আমার ছেলের অপরাধ আমি স্বীকার করি, আপনারা অন্তত এই ডিমগুলো নিয়ে যান, আপনাদের ছেলে সন্তানের জন্য এগুলো আপনার ছেলে সন্তানের জন্য দিলাম, আপনারা নিয়ে যান। তখন ভিজিটরদের যে ক্ষোভ ছিল সোনাবানের ছেলের প্রতি, আমিনের প্রতি, সেই ক্ষোভ হয়তো চলে যেত। তো এরপরে আমরা চলে যাব নেক্সট মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সাথেই আছো। এরপর আমরা দেখব যে অ্যাট নাইট অর্থ কি? রাতে। সোনাবান ক্লাইম্বস আউট অফ হার বেড, সোনাবান তার বিছানা থেকে উঠলো। ক্লাইম্বস আউট অর্থ কি? উঠলো। এমনি ক্লাইম্ব অর্থ আরাউন্ড করা, কিন্তু এখানে বলছে ক্লাইম্বস আপ আউট, উঠলো হার বেড থেকে। ক্লাচ অর্থ ধরলো। দ্য হারিকেন ল্যাম্পকে হাতে ধরে, ক্লাচ মানে দ্য হারিকেন ল্যাম্পটাকে হাতে নিল। অ্যান্ড টিপটপস, পায়ের উপর ভর করে, টিপটপ অর্থ কি? পায়ের উপর ভর করে, ইন্টু আমিনস রুমে গেল। হারিকেন ধরে পায়ের উপর ভর করে ধীরে ধীরে আমিনের রুমে গেল। সে স্ট্যান্ড বাই হিজ বেড, সেই আমিনের বিছনার পাশে সেই দাঁড়িয়ে থাকলো। লুকস অ্যাট হার স্লিপিং সন, এবং তার ঘুমন্ত ছেলেটাকে দিকে তাকিয়েছিলেন।
হি স্নোর্স হতো কি, সে নাক ডেকে ঘুমাতো, লাইক হিজ ফাদার, তার বাবার মতো, অর্থাৎ আমিন তার বাবার মতো স্নোর্স হতো কি, নাক ডেকে ঘুমাতো। স্নোর্স স্নোর্স হতো নাক ডেকে ঘুমানো। হি হ্যাজ হার লাইট স্কিন, এবং তার রয়েছে লাইট হতো হালকা উজ্জ্বল চামড়া। স্কিন লাইট মানে হালকা বা উজ্জ্বল চামড়া তার মানে শরীরটা। অ্যান্ড বাটন নোজ, বাটনের মতো নাক ছিল, অর্থাৎ খাড়া খাড়া চ্যাপ্টা নাক ছিল বাটনের মতো আমিনের। লাইট স্কিন ছিল, বাটন নোজ ছিল। সে স্পর্শ করেছে, অর্থাৎ আমিনের মা স্পর্শ করছে হিজ চিক, তার গাল ধরে স্পর্শ করত। হিজ ব্রড ফোরহেড, তার প্রশস্ত ব্রয়েড হতো প্রশস্ত, ফোরহেড হতো কপাল, ধরে স্পর্শ করত। অ্যান্ড শি সাপ্রেসেস, সে দমন করতো বা কন্ট্রোল করতো এ ডিজায়ার, আকাঙ্ক্ষা, টু লাই, শোয়ার বিসাইড হিম, অর্থাৎ আমিনের পাশে শোয়ার সেই যে একটা আকাঙ্ক্ষা, ডিজায়ারটা, আকাঙ্ক্ষাটা সে দমন করার চেষ্টা করতো, সাপ্রেসেস করার চেষ্টা করতো। অর্থাৎ আমিন তো এখন বড় হয়ে গেছে। তোমরা জানো যে সাধারণত ছেলে সন্তান অর্থাৎ পুরুষ ছেলেরা বড় হয়ে গেলে একটা এজ পর্যন্ত মায়ের সাথে শোয়, এরপরে আর থাকে না, মায়ের সাথে শোয় না, যেটা আমাদের ইসলামে নিষেধ আছে। তো আমিনের মা তার কুফাল স্পর্শ করত বা তার চিক, তার গাল স্পর্শ করত, এবং আমিনের দিকে তাকিয়ে থেকে থেকে মানে তার যে একটা আকাঙ্ক্ষা, ছোটোকালে যে তাকে নিয়ে ঘুমাইতো জড়িয়ে, সেই আকাঙ্ক্ষাটা সেই দমন করত। এরপর লাইক দ্য ওল্ড এজ, তার পুরনো দিনগুলোর মতো, হোয়েন শি স্লেপ্ট, যখন সে ঘুমাইতো, কাডলিং, জড়িয়ে ধরে হার বেবি, তার ছেলেকে জড়িয়ে ধরে যখন ঘুমোতো, সেই জিনিসটাকে সেই দমন করার চেষ্টা করতো। কাডলিং তাহলে কি, জড়িয়ে ধরা। মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপর তোমরা যদি তারপর বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, কীভাবে পড়ালে আরও ভালো হয়, সেটা আমি অবশ্যই আরও সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। যেহেতু আমি তেমন এডিট করি না, তো তোমাদের প্রয়োজনে তোমরা ভালো করে বুঝে নিবে, আমি চেষ্টা করছি লাইন বাই লাইন পড়ানোর জন্য। এরপরে দেখি আমরা, এ ওয়ার্নিং কামস ফ্রম হোলস কুইদার ইয়াং ওয়াইফ। এরপর কি হলো, নেক্সট আমরা স্টোরির দ্বিতীয় অংশে, প্রথম অংশ আমাদের শেষ, দ্বিতীয় অংশে আমরা যাব। এই ওয়ার্নিং কামস, একটা সতর্কতা আসলো, ফ্রম ওল্ড চৌকিদার ইয়াং ওয়াইফ, ওল্ড তো পুরো মানে বৃদ্ধ চৌকিদারের যুবতী ওয়াইফ থেকে। ওয়াচ ইউর রোস্টার, রোস্টার বলতে এখানে মোরগকে বোঝাচ্ছে, যে আপনার রোস্টারটাকে দেখে রাখবেন। রোস্টার বলতে মিস্টার মতিকেই বোঝাচ্ছে। অ্যান্ড শি থ্রেটেন, সে হুমকি দিল, থ্রেট মানে হুমকি দেওয়া। আই ডোন্ট ওয়ান্ট হিম ইন মাই হাউস এগেন, অর্থাৎ ও চৌকিদারের ওয়াইফ বলতেছে যে আপনার মুরগিটাকে আমার ঘরে আর আমি দেখতে চাই না। তোমরা জানো যে কেউ যদি মোরগ বা আমরা যে গৃহপালিত পশুগুলো লালন পালন করি, এরা আমাদের পাশের যে প্রতিবেশী ঘর আছে অনেক সময় ওইগুলোতে চলে যায়, তো ওদের অনেক ক্ষতি করে, যার কারণে অনেকেই বকাঝকা করে যে এর মোরগগুলো আমাদেরকে জ্বালাচ্ছে বা এর গরুগুলো আমাকে জ্বালাচ্ছে, এইভাবে করে। তো ইয়াং চৌকিদারের ওয়াইফও ঠিক সেরকম হয়তো জ্বালাতন করছে, যে আমিনের মায়ের যে মোরগটি ছিল মিস্টার মতি, তাদের ঘরে হয়তো কোনো একটা কিছু নষ্ট করেছে, যার কারণে সে এসে ধমক দিয়ে বলল যে আপনার রোস্টারটাকে আপনি দেখে রাখবেন, আমি তাকে আমার ঘরে আর দেখতে চাই না। এরপর আমি দেখি, এরপর আমরা দেখতে পাচ্ছি, দেখো, ইফ সামওয়ান টাচেস মাই বয়, আমিনের মা বলতেছি কি, যে কেউ যদি আমার বালকটাকে স্পর্শ করে, আমার সন্তান, ভয় মানে কি, বালকটাকে স্পর্শ করে, সোনাবান রেসপন্ড করলেন, সাড়া দিলেন। দে উইল সি দ্য কনসিকুয়েন্স, তারা এর পরিণতি দেখবে। কনসিকুয়েন্স হতো এর পরিণতি ভালো হবে না। অর্থাৎ সোনাবানের মাও, সোনাবানও অর্থাৎ আমিনের মাও চৌকিদারের ওয়াইফকে বলল যে আমার বাচ্চাকে যদি কেউ, আমার বালকটাকে কেউ স্পর্শ করে, হ্যাঁ, তাহলে এর পরিণতি ভালো হবে না। আই উইল সি দ্য কনসিকুয়েন্সেস, কনসিকুয়েন্স হতো পরিণতি বা পরিস্থিতি ভালো হবে না। তারপর কি হলো দেখো, শি গ্রাউন্ডস মিস্টার মতি ফর এন্টার ডে, গ্রাউন্ডস হতো আটকায় রাখালো মতিকে ফর অ্যান এন্টার ডে, পুরো দিনটা, পরের দিন পুরো দিন, অর্থাৎ ধমক দেওয়ার পরের একটা দিন, পুরো দিন মতিকে আটকে রাখলো, এন্টার হতো পুরো দিন। ইট মেক্স হিম সেট, অর্থাৎ এই যে আটকে রাখা থাকে, এটা সোনাবানকে অনেক কষ্ট দিল। অর্থাৎ যাই মুখে বলেছে সোনাবান যে আমার বাচ্চাকে কেউ স্পর্শ করলে পরিণতি দেখবে, তারপরও সোনাবান বিবেক থেকে মিস্টার মতিকে আটকে রাখলো সারাদিন, কিন্তু এটা তাকে খুব কষ্ট দিয়েছে। এরপর আমরা চলে যাব নেক্সট ডে। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি।
এরপর চাইল্ড, এরপর হিজ ফরলন, দীর্ঘ, ফরলন শব্দের অর্থ কি? দীর্ঘ, ক্যাপটিভিটি মানে বন্দি, ক্রুসিফাইস হার, অর্থাৎ সোনাবানকে ক্রুসিফাইস করলো মানে তীরের মতো আঘাত করলো। অর্থাৎ এই যে মুরগিটাকে মিস্টার মো থেকে দীর্ঘদিন পুরো দিন আটকায় রেখেছে বা বন্দি করে রেখেছে, এই যে দীর্ঘ বন্দি সোনাবানকে তীরের মতো তার অন্তরে আঘাত দিল। অর্থাৎ ক্রুসিফাইস মানে তীর বিদ্ধ করলো, তীরের মতো আঘাত দেওয়াকে বলা হয় ক্রুসিফাইস। ক্রুসিফাইস। She sets him loose the following morning, অর্থাৎ পরের সকালে সেই মুরগির বাচ্চাটাকে লুজ করে দিল মানে একটু ঢিলে ঢালা করে দিল বা ছেড়ে দেওয়ার জন্য চেষ্টা করলো, মানে ছেড়ে দেওয়ার জন্য একটু প্ল্যান করলো যে না, তাকে আর বেশি দিয়ে বেঁধে রাখা যাবে না, লুজ মানে ঢিলে ঢালা করে দেওয়ার চেষ্টা করলো, যে মুরগিটাকে বাধা থেকে একটু ঢিলে ঢালা করে দিই। সাম বয়েজ কাম, কিছু বালক আসলো। এরপর সোনাবান টু ল্যান্ড, সোনাবানকে বললো টু ল্যান্ড দ্যাম, তাদেরকে ধার দিতে মতিকে, ফর কক ফাইটিং, অর্থ কি? কক ফাইটিং অর্থ মোরগের লড়াইয়ের জন্য এট এ ফেয়ার, একটা মেলায়। অর্থাৎ সোনাবানের কাছে কিছু গ্রামের বালকরা আসলো যে আপনার মতিকে আমাদেরকে একটু ধার দেন, আমরা একটা মেলার মধ্যে তাকে দিয়ে লড়াই মানে মোরগের লড়াই করাবো। অ্যান্ড দে আর হ্যাপি টু পে, এবং ওই ছেলেগুলো বললো যে সোনাবানকে তারা এর জন্য মানে টাকাও দিবে, খুশি করবে। অর্থাৎ মোরগের লড়াই হয়, তোমরা জানো যে মোরগের মালিক যে মোরগকে নিয়ে যাবে, বা দুইটা মোরগে মেলার মধ্যে সাধারণত আমরা দেখি যে মোরগ বা গরুর লড়াই হয়। যারা মোরগ বা গরুর মালিক এবং যদি কারো মোরগ অন্য মোরগকে পরাজিত করে, যেই মোরগ পরাজিত করবে সেই চ্যাম্পিয়ন হবে, এবং ওই যে মোরগ চ্যাম্পিয়ন হবে তার মালিককে পুরস্কৃত করা হয়। তো সেই জন্য এই ছেলেগুলো আসছে যে সোনাবানের কাছে যে তার মোরগটাকে দেওয়ার জন্য, যে তারা ওই মেলার মধ্যে মোরগ লড়াই খেলবে। তখন সোনাবানের মা কি বললো আমরা দেখি, নেভার শি টেল দেম, না কখনো না, সে তাদের বললো হি ইজ মাই সান, সে আমার সন্তান। অর্থাৎ সোনাবান এখানে বলতে যাচ্ছে যে আমার মোরগকে যদি দিই, আমার মোরগে অনেক ক্ষত বিক্ষত হবে, লড়াই করতে গিয়ে অনেক আঘাত পাবে, যার কারণে আমি এটা সহ্য করতে পারবো না, আমি আমার মোরগকে তোমাদেরকে দিব না। এরপর মানডে সকালে, ডনস মানে কি? সকাল, উইদাউট মতিস ক্রয়িং, মতির কোনো আওয়াজ ছাড়াই, মানডে সকালে মতির কোনো আওয়াজ শোনা যাচ্ছিল না। ক্রয়িং তো মোরগের আওয়াজ। হিজ কোল্ড বডি, তার ঠান্ডা শরীর ইজ রেস্টিং, তো বিশ্রাম নিচ্ছিল। অন ইটস রাইট সাইড, এটার রাইট সাইড মানে ডান পাশে, অর্থাৎ মোরগটা কি ছিল? তার ঠান্ডা শরীরটা বিশ্রাম নিচ্ছিল। অন ইটস রাইট সাইড, তার ডান দিকে। লাইং এগেনিস্ট দ্য বাস্কেট, লাইং মানে পড়ে আছে বাস্কেটের বিপরীতে, অর্থাৎ বাস্কেটের বিপরীতে পড়ে এটা রেস্ট নিচ্ছিল। আইস ক্লোজ, মোরগটার চোখ বন্ধ। হিজ কিংলি হেড ডাউন, অর্থাৎ তার যে কিংলি মানে রাজার মতো যে মাথা, এগুলো নিচু হয়ে আছে মোরগের। তো এরপরে কি হলো আমরা দেখি, আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। উইথ মতিস বাস্কেট ইন আ ল্যাব, অর্থাৎ মতির বাস্কেট সোনাবানের ল্যাব মানে কোলের মধ্যে। সোনাবান ইজ মোশনলেস, সোনাবান ছিল নিস্তব্ধ। মোশনলেস মানে গতিহীন বা নিস্তব্ধ ছিল। অর্থাৎ মতির যে বাস্কেটটা, অর্থাৎ মতি মারা গেলে একটা মোরগ সাধারণত একদিকে হেলান দিয়ে পড়ে থাকে, এবং সেটাই এখানে বোঝানো হয়েছে। এবং সোনাবান মতির বাস্কেটটা কুলে নিয়ে সেই তার মোরগের জন্য মানে খুবই শোকাহত হয়েছে, এবং সে নিস্তব্ধ হয়ে গিয়েছে সোনাবান। শিপোর্টস মিস্টার মতি, সেই মতিকে রাখলো রেস্ট, হতো বিশ্রামে। বিসাইড আর হাজব্যান্ড গ্রেভ, তার বিসাইড হতো পাশে, তার হাজব্যান্ড গ্রেভ মানে হাজব্যান্ডের কবরের পাশে। কি সাহিত্য কি? দীর্ঘশ্বাস ফেললো। ফ্লোটস অ্যাক্রস দ্য এমটি, ফ্লোটস হতো হাঁটলো। অ্যাক্রস দ্য এমটি ইয়ার্ড মানে কি? খালি উঠোনে। অ্যান্ড অন টু এ এমটি বারান্দা, এবং এমটি খালি বারান্দা বরাবর সে হাঁটতে লাগলো। ক্রাউলস তো হামাগুড়ি দিচ্ছিল ইন্টু দ্য এমটি হোম, খালি ঘরে, মানে ক্রাউলস তো কি? হামাগুড়ি দিচ্ছিল ইন্টু অ্যান এমটি হোম, একটা খালি ঘরে। সিটস অন দ্য সিটস তো বসলো। ইজ হতো কিনারা, কি? কিনারা অফ দ্য এমটি বেড, তার খালি বিছনার কিনারা সে বসলো। অ্যানাদার মর্নিং ব্রেকস, আর একটা সকাল শুরু হলো। নর
নন দুপুর, দুপুর শুরু হলো, আফটারনুন কাম, অপরাহ্ন আসলো, অ্যান্ড গো চলে গেল। দ্য বার্ডস ইন দ্য কুপস কোয়েক অ্যান্ড ক্রো, অর্থাৎ বার্ডস হতো পাখিরা, কোপস হতো খাঁচার মধ্যে ডাক দিল, এবং কয়েক হতো হাঁসগুলো হাঁসের ডাক, ক্রো হতো মোরগের ডাক, এগুলো ডাক দিচ্ছিল। নো ওয়ান লেটস দ্যাম আউট, কেউ তাদেরকে বের হতে দিল না। ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবারের মতো সোনাবানস ডোর ডোন্ট ওপেন, সোনাবারের দরজা আর খুলল না। তার মানেই মোরগের শেষ পরিণতি হলো কি, যে মোরগটা মারা গেছে, সোনাবান নিস্তব্ধ হয়ে গেছে, এবং সব প্রকৃতির মধ্যে যেন একটা নীরবতা নেমে এসেছে, সেটি বোঝানোর চেষ্টা করেছে। এই গল্পটি আমরা যদি বলি যে এখানে কি হলো, যে দেখো যে এখানে যেমন দ্য এক্সার্ভড অফ দ্য মিস্টার মতি, এতে মিস্টার মতির যে অংশটা আর সিলেক্টেড করা হয়েছে, নির্বাচিত করা হয়েছে ফ্রম দ্য কমপ্লিট স্টোরি, একটা পূর্ণাঙ্গ গল্প থেকে, ইনক্লুডেড, এটা অন্তর্ভুক্ত রয়েছে ইন হোয়েন দ্য ম্যাঙ্গো ট্রি ব্লসম, অর্থাৎ হোয়েন দ্য ম্যাঙ্গোটি ব্লসম, যখন ম্যাঙ্গোটি প্রস্ফুটিত হয়, সেই একটা গল্প থেকে এই মিস্টার মতির যে অংশটা, মিস্টার মতি গল্পের যে অংশটা, সেটা এই হোয়েন দ্য ম্যাঙ্গো ট্রি ব্লসম, এই যে গল্পটা, এটা থেকে এই মিস্টার মতির অংশটা সংগৃহীত হয়েছে। 50 শর্ট স্টোরি ফ্রম বাংলাদেশ, এটা হচ্ছে, এটার মধ্যে 50টা ছোট গল্প ছিল, বাংলাদেশ, এডিটেড বাই নিয়াজ জামান, বাংলাদেশের একজন সম্পাদক, যিনি এটা সম্পাদনা করেছেন মিস্টার নিয়াজ জামান। অর্থাৎ গল্পটা মানে বইটার নাম কি, আমরা যেরকম কাব্যগ্রন্থ বলি, কাব্যগ্রন্থের মধ্যে অনেকগুলো গল্প থাকে, বা প্রবন্ধের মধ্যে অনেকগুলো গল্প থাকে, সেরকম একটা গল্প যে হোয়েন দ্য ম্যাঙ্গো ট্রি ব্লসম, এই যে এই গল্পগ্রন্থটা, সেটা থেকেই মিস্টার মতি গল্পটা সিলেক্টেড করা হয়েছে, এবং যে গ্রন্থের মধ্যে 50টি ছোট গল্প রয়েছে, আর বাংলাদেশের একজন লেখক মিস্টার নিয়াজ জামান এটাকে সম্পাদনা করেছেন এবং ইংরেজি থেকে বাংলাতে অনুবাদ করেছেন। আচ্ছা, যাই হোক, এরপরে নিচের দিকে প্রশ্ন আছে, আজকে ক্লাসটি অনেক বড় হয়ে যাবে, তো আশা করি প্রশ্নগুলো তোমরা নিজেরা এই গল্প পড়ার পরে উত্তর দিতে সহজ হবে আশা করি, বা নোটে পাবে। আগে তো তোমরা গল্পটি অবশ্যই বুঝবে, তাহলে গল্পটি কি তোমরা আশা করি বুঝতে পেরেছো। আমি ডিটেলস আবার বলতে গেলে অনেক লং হয়ে যাবে আমার ভিডিও, তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আরও যাতে বেশি বেশি ভিডিও আমি দিতে পারি। আশা করি প্রতিটি ক্লাসে আমি প্রতিটি ভিডিও মানে তোমাদের যে গুরুত্বপূর্ণ লেসনগুলো আমি দেওয়ার চেষ্টা করব, আশা করে রাখছি। সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে, পরের ভিডিও পাওয়ার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সি ইউ অ্যাগেইন, টিল দেন, আল্লাহ হাফেজ।